আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাংলার দ্বিতীয়বারের স্বাধীন মুক্ত দেশ এবং দেশের স্বাধীন জনগণ, আপনাদের সবার প্রতি সম্মানপূর্বক আমার ক্ষুদ্র জ্ঞানে যে দেশের বর্তমান সময়ে যারা দেশের দায়ভার নেবেন এবং দেশের দায় দায়িত্ব যাদের প্রতি অর্পিত করা হবে তাদের প্রতি এবং সমস্ত বাংলাদেশের এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করে রাজপথে ছিলাম, এদের প্রতি আমার যে আহ্বান, আপনারা সকলে আমার ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন এবং সকলে এই কথাগুলো যদি তুলে না ধরি তাহলে আমাদের যে কষ্টের যে ফসল সেটা আমরা ঘরে তুলতে পারবো না। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম বলবো সবাই শান্ত হন এবং সবাই নিরাপত্তায় বলা গড়ে তুলুন, যাতে করে দেশের কোনো প্রকার অরাজকতা যেন সৃষ্টি না হয়, সেজন্য সবার প্রতি অনুরোধ জানাই। এবং বাংলাদেশে যে ক্ষোভ পুলিশের প্রতি আমাদের, সর্বপ্রথম পরামর্শ হলো সব পুলিশের উপরে আমাদের ক্ষোভ দেখালে এটা ভুল হবে। দেখেন, যেরকম ক্ষোভ যারা অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে, আমরা যেন সেটা মাতালের মতো ভুলে না যাই। দেশে যে সময় যে কোনো সরকার গঠন করবে তারা যেন লুণ্ঠনকারীদের পক্ষে আপনারা থেকেন না। লুণ্ঠনকারীদের পক্ষে থাকলে আবার দেশে আবার এক সময় আমাদের এই দুর্যোগ চলে আসবে। আমরা যদি বাংলাদেশে ইনসাফ কায়েম না করতে পারি তাহলে আমাদের আবার রাজপথে নামতে হবে। দেখেন, এই দুর্নীতির জন্য, এই বাজার সিন্ডিকেটের জন্য, এই দেশের অর্থ পাচার করার জন্য আবার আমাদের কিন্তু রাস্তায় নামতে হবে। তাই সেই জন্য সজাগ থাকেন। মুসলমান নামধারী যারা মুসলমান আছেন, যারা মোহাম্মদ লেখেন, তাদের একটা দাবি থাকবে, কে বিএমপি, কে জামাত, কে শিবির জানি না, দিনদার এবং আলেম ওলামাদেরকে ক্ষমতায় বসাতে হবে। যদি তা না হয়, লুভি এবং মুনাফেক নামধারী মুসলমান যদি বসানো হয়, তাদের টার্গেট থাকবে ওই আমেরিকা বাড়ি করা, ওই টাকা পাচার করা, ওই ছেলে মেয়েদেরকে আমেরিকা লন্ডনে পড়াশোনা করানো। এই বিষয়ে বিস্তারিত আমি আপনাদের সামনে যেটা তুলে ধরব সেটা হলো, বাংলাদেশের যে দুর্নীতি হয় সেটা কিন্তু শুধু পুলিশ দুর্নীতি করে না, সবচেয়ে বড় দুর্নীতি হয় সিভিল প্রশাসনের ভিতরে। যেমন ধরেন, সবচেয়ে বড় দুর্নীতি করে সচিবালয়ের সচিবরা। এরা যে এমন বড় বড় দুর্নীতি করে আপনারা জানেন না। যে ধরনের দুর্নীতি তারা লিপ্ত আছে, তারা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতন পেয়ে তারা মাসিক তাদের খরচ, ফ্যামিলি খরচ তারা 2 থেকে 3 লাখ টাকা ব্যয় করে। তাদের ছেলেমেয়ে লন্ডন, আমেরিকা লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা পড়াশোনা করায়, কোটি কোটি টাকা ব্যয় করে। কোথা থেকে এই টাকার উৎস? এগুলো আমাদেরকে সমস্ত পরিষ্কারভাবে এগুলো এমন একটা গোয়েন্দা বাহিনী তৈরি করতে হবে যারা বাংলাদেশের শুধু সরকারি কর্মচারীদেরকে নজরদারিতে রাখবে। দ্বিতীয়ত হলো, এটা হলো সিভিল প্রশাসনের জন্য, যে কার ছেলে আমেরিকা পড়ে, সেই আমেরিকার যে অর্থটা সে কোথা থেকে মিটাচ্ছে, এটা মাতালের মতো চোখ বুজে থাকলে হবে না। যেটা আওয়ামী লীগ সরকার ছিল, এমন কোনো সচিব নাই তার ছেলে মেয়ে আমেরিকা, ব্রিটেন কোটি কোটি টাকা দিয়ে পড়াশোনা করে। তারা স্বর্ণের চামচ নিয়ে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতন পায় একজন সচিব সর্বোচ্চ গেলে। তারা কিভাবে এই অর্থ তারা বহন করে? আজকে দিনে সচিবদের ভিতরে দেখেন দাসপ্রথা চালু করা হয়েছে। বাংলাদেশে দাসপ্রথা চালু করা হয়েছে। ভাইরা, লক্ষ্য করে শুনুন আমার কথাগুলো। এগুলো যদি তুলে না ধরা হয়, বাংলাদেশে দাসপ্রথা যাবে না। সচিবদের ভিতরে এরকম জ্ঞান, এরকম এরা আমাদের নিম্ন শ্রেণীর মানুষদেরকে চুষে তারা মারতে চায়, যেখানে আপনার ক্লিনার, পিয়ন, ড্রাইভার, নাইট গার্ড এদেরকে সরকারিকরণ যাবে না, তাহলে তারা নাকি কথা শুনবে না। সেই কারণে তাদেরকে আউটসোর্সিং করা হয়েছে। এবং কোনো কথা যদি তারা অন্যায় আবদার করে, সেটা না মানলেই তাদেরকে বাদ দেওয়া হয়ে যায়।
এটা কোন সচিব করছে, কার পরামর্শ করা হয়েছে, এটা ওই সচিবকে বের করা হবে। প্রথম যে সচিব উত্থাপন করা হয়েছে এই অসৎ প্রস্তাব, এটা বাংলার জনগণের প্রস্তাব। আজকে দিনে কোটিপতি শুধু তারা হবে, আর কোটিপতি ড্রাইভার, ক্লিনার, পিওন, নাইট গার্ড তারা কি সরকারি হওয়ার অধিকার রাখে কি না? দ্বিতীয় কথা হলো, সরকারের কোনো কর্মকর্তা লেখা যাবে না, সব জনগণের কর্মচারী। ইভেন সরকারি যে সচিব পর্যায় থেকে তারা এত ব্যয়বহুল গাড়ি তারা ইউজ করতে পারবে না জনগণের টাকায়। তাদের গাড়ির একটা লিমিটেশন থাকবে, গাড়িতে তাদেরকে ন্যূনতম এসি রাখা হবে না, এরকম ধরনের গাড়ি তাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে। আপনারা যদি এই ব্যয় যদি আমরা এই যে বাংলাদেশের অর্থ যে অন্যায়ভাবে ব্যয় করা হচ্ছে, এই অর্থ যদি ব্যয় করা আমরা রোধ না করতে পারি, বাংলাদেশ কিন্তু দরিদ্রই থেকে যাবে। ভাইদের প্রতি আমাদের আহ্বান, ছাত্র সমাজ যারা সমন্বয়কারী তারা অনেক জ্ঞানী, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করেন। আমাদেরকে দাসপ্রথা চালু করা হয়েছে, এক শ্রেণী কোটিপতি আর এক শ্রেণী খেতে পাচ্ছে না। এই বৈষম্য দূর করতে হবে। শুধু বৈষম্য কোঠা দূর করলে হবে না, শুধু বৈষম্য কোঠার জন্য নয়, বৈষম্য এখানে কর্মচারী এবং যে ধরনের বড় উপরস্থ কর্মচারী যারা সচিব পর্যায়ে তারাও যেখানে চাল কিনে খায়, কর্মচারীরা সেখানে চাল কিনে খায়। তাদের বেতন হলো 10,000 টাকা, তাদের বেতন 1 কোটি টাকা। এটা পৃথিবীর ভারত, পাকিস্তান ছাড়া, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে নাই এত বেতন বৈষম্য। এই বেতন বৈষম্য দূর করতে হবে। আমি বেতন বৈষম্য নিয়ে কথা বলতে চাই এবং এই বিষয়গুলো তুলে ধরতে চাই। আল্লাহর হস্তে আপনারা এই বিষয়ে সাড়া তুলুন, তা না হলে এগুলো জীবনও দূর হবে না। এরপরে বলতে চাই, যারা পুলিশ আছে তাদের দুর্নীতি রোধ করা যাবে না যদি থানায় একজন করে আলেম বসানো না হয়। আমি সবাইকে আলেম বসাতে বলতেছি না, বলতেছি একজন বড় কর্মকর্তা যে থাকবে সে থাকবে মুফতি, মুহাদ্দিস, এরকম ধরনের আলেম। এবং পুলিশদেরকে এই আলেমের মাধ্যমে ছুটির দিনে দিনে তাদেরকে দিন সম্বন্ধে জ্ঞানের যে হালাল উপার্জন আর হারাম উপার্জনের যে ব্যাখ্যা, সেগুলো তাদেরকে এইভাবে দিতে হবে। বিশ্বাস করেন, আল্লাহর রাস্তায় আপনারা এই কথাগুলো তুলে ধরেন। আমি বলি আমারটা তুলে ধরা দরকার নেই, আপনিও এই কথাগুলো তুলে ধরেন আপনার ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার এবং সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে। সম্মানিত হাজিরিন, এরপরে হলো থানা পর্যায়ে গেলাম। থানা পর্যায় থেকে জেলা পর্যায়ে, জেলার যে প্রথমে হবে ডিসি, সেই ডিসির যে ন্যূনতম ডিসির যে একজন ডিসি হবে তাকে সম্পূর্ণ রাজনীতির বাইরে রাখতে হবে। এবং যদি প্রথমে চয়েস করা হবে দিনদার আলেম, যদি তাদেরকে পাওয়া যায় তাদেরকে এখানে নিয়োগ করা হবে। এরপরে বিভিন্ন সেক্টরে যেখানে আমাদের দিন সম্বন্ধে, হালাল হারাম সম্বন্ধে যারা না জানে, যে সমস্ত ধর্ম সম্প্রদায় আছে তারা এগুলোর তোয়াক্কা না করে, তাদেরকে এই বিষয়গুলো ওই অফিসারের মাধ্যমে জ্ঞান দিতে হবে যে হারাম সমস্ত সম্প্রদায়ের জন্য খারাপ, হারাম সমস্ত ধর্মের জন্য খারাপ। ঘুষ বাণিজ্য এগুলো সম্পূর্ণ বন্ধ করতে হবে থানা থেকে জেলা পর্যায়ে। পুলিশ বাহিনীকে সম্পূর্ণ, যদি থানায় আবার এদের বহাল রাখা হয়, সম্পূর্ণ নিরস্ত্র করা হবে। এদের হাতে শুধু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য তাদের হাতে লাঠি দেওয়া হবে, এছাড়া কোনো ধরনের মারণাস্ত্র তাদের হাতে দেওয়া যাবে না। সম্পূর্ণ এটা আপনারা তুলে ধরেন, তা না হলে আবারও তারা দুর্নীতিতে আবারও প্রতিবাহিত হবে। এরপর হলো পুলিশ বাহিনী কোনো দিন কোনো বাংলার জনগণের বুকে গুলি চালাতে পারবে না। যদি সে ডাকাত হয় তাকে ধরে আইনের কাছে সোপর্দ করতে হবে। আইন তার জন্য
যে শাস্তি হয় সেটা ব্যবস্থা করবে আইন। পুলিশ কোনো দিন গুলি করতে পারবে না, পুলিশের হাতে কোনো ধরনের মারণাস্ত্র থাকবে না। এরপরে হলো, যদি দেশে ইনসাফ কায়েম না করা যায় তাহলে কিন্তু আমাদের আবার যে এই যে বাহিনী গড়তে আছে, যেমন ধরেন আমাদের ভাইয়েরা আমাদের এলাকার, তারা বাপ মায়ের অভিভাবক বাদ দিয়ে কিছু অভিভাবক বানিয়েছিল। এরকম কিন্তু নেশাখোর এখন কিন্তু বিভিন্ন দলে ঢুকবে। এই বিভিন্ন দলে নেশাখোরদেরকে দূর করতে হবে এবং এই নেশাখোরদেরকে কাছে নিতে হবে, কিন্তু তাদের ঈমান শিখাতে হবে যে নেশার জোরে আর রাজনীতিতে হাউমাউ করা, ভাঙচুর করা, ক্ষমতা দেখানো এটি যাবে না। দিনের মাধ্যমে এলাকায় শান্তি ফেরাতে হবে। এরপরে হলো, যে ধরনের নেশাদ্রব্য বিক্রিকারী যত মানে নেশাদ্রব্য যারা বিক্রি করে, যারা এই অবৈধ কাজের সাথে যারা সম্পৃক্ত আছে, তাদেরকে দ্রুত আইনের কাছে সবাই জনগণ মিলে সোপর্দ করতে হবে এবং তাদের শাস্তির আওতায় আনা হবে। তাদের কোনো জামিন হবে না। যদি জামিন দেন, সে বেরিয়ে এসে আবার সে নেশাদ্রব্য বিক্রির কাজে লিপ্ত হয়। নেশাদ্রব্য যদি বিলুপ্ত না করা যায় বাংলা সমাজকে, তাহলে ওই হই হই রই রই যা চলতে আছে এগুলো থেকে রোধ করা যাবে না। আর কেউ কার অভিভাবক না, আমাদের অভিভাবক মহান আল্লাহ পাক। আর হলো আমাদের দুনিয়াতে পরিচয় হলো আল্লাহর রাসূল, হলো আমাদের হাবিব। আর হলো আমাদের মা বাবা আমাদের পরিচয়, আমাদের অভিভাবক। কেউ কোনো নেতাকে অভিভাবক বানাবেন না। আপনাদের কোনো নেতা আপনাদের অভিভাবক নয়। সে আপনাকে ব্যবহার করবে, আপনার মাথা বেচবে, আপনার মাথা বেছে সে ফায়দা লুটবে। এবং প্রত্যেকটা ওয়ার্ডের যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতা কর্মী যারা থাকবে, তাদের আয়ের উৎস চাঁদাবাজি করে না, তাদের আয়ের উৎস তাদের কর্মর মাধ্যমে তাদের নির্ধারণ করে দিতে হবে দল থেকে বলা হবে তুমি বিজনেস করো, তুমি এটা করো ওটা করো, তোমার আমরা লাগলে সহায়তা করব, কিন্তু তোমার চাঁদাবাজি চলবে না। তুমি দলের বড় কেন্দ্রীয় নেতা, কিন্তু তুমি বিজনেস ব্যবসা করবা, তুমি চাকরি করবা, করতে পারবা সবই, কিন্তু তুমি দলকে ব্যবহার করে একটা পয়সা উপার্জন করার সুযোগ দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আমার ভিডিওটা বড় হয়, আপনারা মন দিয়ে শুনেন কথাগুলো। রাতে যে সময় ঘুমানোর পূর্বে আমার কথাগুলো শুনে আপনারা ভালো লাগলে শেয়ার করেন, আর ভালো না লাগলে আপনারা নিজের মতো আবার এরকম কথা ভিডিও বানিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপরে হলো যে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদেরকে আপনার সাধারণ যে এলাকার যে বিচার, সেই বিচারের প্রধান কাজী হিসেবে তাদেরকে থানা থেকে নির্ধারণ করে দেওয়া হবে যে বিচারের মজলিসে বিচার করবে, ধর্মীয় যে আলেম থাকবে তার নেতৃত্বে ওখানে বিচার হবে। বাংলাদেশের সমস্ত প্রকার এলাকায় আমাদের কিন্তু এই বিচার সালিশ বিক্রি হয়, কিন্তু আল্লাহর রাস্তায় আপনারা শোনেন কথাগুলো। আমাদের এলাকায় দেখছি আমি একজনের জমি, সেই জমি মেয়রে বলে যে জনগণের কথায় নাকি সে আরেকজনকে দিয়ে দেবে। আজকে দিনে কোথায় সেই অভিভাবক? কোথায় গেছেন আপনি? আপনারা বলছিলাম আমি আপনার এই অহংকার শেষ হয়ে যাবে। আপনি আমাকে বাড়ি থেকে ওই মেয়রে আমাকে বের করে দিয়েছিল তার অন্যায়ের সাথে আমি আপোষ করি নাই বলে। ওনারে বারবার আমি বোঝানোর চেষ্টা করেছি, আপনার আশেপাশে যারা আছে সব খাই পাটি, সব মানুষকে লুণ্ঠন করে, মানুষের বিচার বিক্রি করে, এরা আপনার পাশে ছিল। আর সে মুটে ফুলে এত বড় হয়ে গেছে, মানুষকে সে তার বাড়ি বসে মারত। এটা তার অন্যায় ছিল। সে বুঝতে পারে কি না জানি না, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দেখ, আমি সেই দোয়া করি। এরপরে হলো যে গ্রামের যত যুবক শ্রেণী আছে তাদেরকে, কেন্দ্রীয় পর্যায়ে যত নেতাকর্মী আছে তাদেরকে কর্মের ভিতরে লিপ্ত রাখতে হবে। তাদেরকে তাদের পিছনে শোডাউন করানোর জন্য যে ধরনের মানে সন্ত্রাসীপানায় তারা লিপ্ত হয়, এগুলো থেকে তাদেরকে রোধ করতে হবে। যদি এগুলো না করা যায় তাহলে আবারও সন্ত্রাসীপানা শুরু হবে। সব কথার মূল হলো
আমাদের কওমি ডিগ্রিধারী যে সমস্ত আমাদের মাস্টার্স পাস এরা সমমান, এদেরকে সরকারি সেক্টরে এক সরকারি সেক্টরে এদেরকে নিয়োগ দিতে হবে। এরা মেধার ভিত্তিতে যাবে, এদের কোনো কোঠা দরকার নাই, এদের প্রচণ্ড মেধা। আমাদের কওমিদের জেনারেল অনেক যে মেধাবী ছেলেদের মতো এদের প্রচণ্ড মেধা, এরা মেধা সম্পূর্ণ, এদেরকে সম্পূর্ণভাবে জেনারেলের মতো নিয়োগ দিতে হবে। এটা হলো ইনসাফ কায়েমের জন্য। এরপরে বাংলাদেশের যত বাজার আছে প্রত্যেকটা বাজারে একজন সশস্ত্র ধার্মিক পুলিশ নিয়োজিত করা হবে, সশস্ত্র। সেখানে সে বাজার মনিটরিং করবে, যে বাজারে নির্ধারিত দামের একটা পয়সা বেশি নেবে তাকে সরকার নির্ধারিত শাস্তি, ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হবে, সে সাথে সাথে শাস্তি কার্যকর করা হবে। এটা আফগানিস্তানে আছে এবং এই কারণে আফগানিস্তানের মূল্যস্ফীতি খুব সুন্দরভাবে তারা চলতে আছে। তাদের বাজারে আপনি 1 টাকার মাল 5 টাকা সাইদা দিলেও তারা নেবে না। আপনারা চান কি না এটা হোক? আজকে দিনে আমরা তো উন্নত জাতি, আমরা দরিদ্র নই, আমাদেরকে দরিদ্র বানিয়ে রাখা হয়েছে। এটা ব্রিটিশ প্ল্যান। আপনার ব্রিটিশ প্ল্যান ছিল কি জানেন? ব্রিটিশ প্ল্যান ছিল যে মানুষকে দরিদ্র বানিয়ে রাখাও, মানুষদেরকে, জনগণদের দরিদ্র বানাও, মূর্খ বানাও, এরা তোমরা সামনে দাঁড়াতে পারবে না। কারণ অর্থের অভাবে এরা পেটে খাবার দেবে না, কিভাবে এরা সামনে সংগ্রামে আসবে। এটা ছিল ব্রিটিশ প্ল্যান। অতএব আমরা কর্মকে বেছে দেব। কোনো নেতা, হ্যাঁ দল পছন্দ করব, দলের সাথে থাকব, কিন্তু দল দিয়ে উপার্জন করব না। দল দিয়ে উপার্জনও যাবেন না এবং যারা উপার্জন করে তাদেরকে সাপোর্ট দেবেন না। হ্যাঁ, আপনি দল করেন, দলের যে কেন্দ্রীয় নেতা তাকে বলতে পারবেন যে আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দেন, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেন। আপনারা সবাই এরকম আমাদের একটা কমিটি গঠন হবে, যে কমিটির মাধ্যমে আমি জামাত ইসলামের থেকে বলছি, আমার 7 নং ওয়ার্ডে আমি একটা কমিটি গঠন করব, যে আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকে যে নির্দেশনা নিয়ে যে জামাত শিবিরের যারা আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন তাদেরকে আমরা ফরমের মাধ্যমে তাদের সমস্ত বায়োডাটা নিয়ে তাদের সমস্যায় আমরা একে অন্যের সাহায্যের জন্য একটা ফান্ড গঠন করব। আমরা সেই ফান্ডের মাধ্যমে আমাদের যে সমস্ত দরিদ্র আছে, যে সমস্ত দরিদ্র মানুষ মারা যায়, তাদের দাফন কাফনের জন্য ব্যবহার করা হবে। এরকম ধরনের অনেক প্রজেক্ট নেব। এটা এখন আলোচনার বিষয় না, সেটা পরে আমি বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর হলো পুলিশ বাহিনীর কথা বললাম। পুলিশ বাহিনীর ভিতরে যে ধরনের এই অরাজকতা দূর করানোর জন্য আমাদের তাদেরকে, যারা মুসলমান তাদেরকে দ্বীনি জ্ঞান দিতে হবে, হারাম হালাল বেছে চলতে হবে। তা না হলে পুলিশের দুর্নীতি কখনো বন্ধ হবে না। পুলিশ একটা জিডি লিখতে গেলে 1000 টাকার নিচে সে একটা জিডি লেখা দেবে কম্পিউটারে, সেটা লিখতে চায় না সে। পুলিশ একটা জিডি লিখে দেবে, একজন মূর্খ মানুষ আসছে, সে তাকে মারছে, তাকে মারা অবস্থায় দেখতে আছে, তারপরও তার জিডি নিতে আসে না। এটা পুলিশ করে, আগে টাকা দাও। ওরা কত বড় জানোয়ার হয়ে গেছে, ওরা কত বড় এত বড় জঘন্য জাতি হয়ে গেছে এরা তো আমাদের মুসলমান ভাই। এদেরকে বোঝাতে হবে হারাম এবং হালাল কি, ইনসাফ কি। এই জন্য আল্লাহর রাস্তা আপনারা এই কথাগুলো তুলে ধরেন। একজন মুফতি মুহাদ্দিস এখানে থাকতে হবে এই থানায়। এরপরে টিউনো পর্যায়ে যেখানে ইসলামের বাইরে হিন্দু ধর্মের লোক থাকবে, তাদেরকে ওই থানায় যদি টিউনো পর্যায়ে হয়, যে পর্যায়ে হয়, তাদেরকে নজরদারি আওতায় আনা হবে। কারণ যে কোনো ধর্মের মানুষকে বিশ্বাস করা যাবে, ইসলামের বাইরে যে কোনো ধর্মের মানুষকে ভালোবাসা যাবে, কিন্তু বিশ্বাস করা যাবে না এই একটা সম্প্রদায়কে। আমরা তাদেরকে ভালোবাসি, তারা এখানে মন খুলে থাকবে, তাদের ধর্ম তারা স্বাধীন। কিন্তু তাদেরকে এই যে বাংলাদেশের 90% মুসলমানের অনুভূতি তাদেরকে বুঝতে হবে। ওই সমস্ত হিন্দু কর্মকর্তাদের, তারা হই হই রই রই করে তাদের মতো করেই হবে, সেটা হবে না। এবং যেখানে হিন্দু ধর্মের একজন প্রশাসন নিয়োগ থাকবে,
তার পাশাপাশি একজন আলেমকে সেখানে নির্ধারণ করে দেওয়া হবে। যেহেতু মেজরিটি পার্সেন্ট মানুষ বাংলাদেশের মুসলমান, হিন্দু ধর্মের সে সব কিছু নাও জানতে পারে, সে মুসলমান সম্প্রদায়ের সব কিছু নাও জানতে পারে। যেমন ব্যাখ্যা দেই যে হিন্দু ধর্মের একজন টিউনো যদি একটা থানায় থাকে, হিন্দু ধর্মের একজন ওসি যদি আপনার থানায় থাকে ওসি হিসেবে, সে জানবে না যে আজানের সময় তাদের ঢোলবাদ্য বাজানো বন্ধ থাকতে হবে, এটা সে নাও জানতে পারে। সেজন্য তারা পরামর্শ দেওয়ার জন্য তাদের পাশে একজন আলেমে বুজুর্গ থাকতে হবে। এটা আপনারা প্লিজ আল্লাহর রাস্তায় আপনারা এটা তুলে ধরেন। তা না হলে বাংলার জমিনে আবারও দরিদ্রতা আসবে, আবারও এই ধরনের অরাজকতা আসবে। আপনারা আমার ভিডিওটা ডাউনলোড করে রেখে দিয়ে এরপরে হলো সচিব পর্যায় হইতে এই পর্যন্ত যত কর্মকর্তা কর্মচারী আছে সমস্ত জায়গায় একটা গোয়েন্দা সেক্টর তৈরি করতে হবে। তারা শুধু ধার্মিক অফিসার হবে, তারা শুধু কাজ হবে সরকারি অফিসারদেরকে গোয়েন্দা নজরদারি আওতায় রাখবে। কে কি করে, কে কোন দিকে তার অর্থ ব্যয় করে, এগুলো সব নজরদারি আওতায় আনতে হবে। যদি আমাদের এই হিম্মত না থাকে, আপনি জানেন না মিলিয়ন মিলিয়ন ডলার আমাদেরকে বিসর্জন দিয়ে দিচ্ছে এই সচিবরা। তারা প্ল্যান করে প্রজেক্ট বড় করে, প্রজেক্ট ফেল করে, এরপরে আবার এই বিদেশিদের কাছে বলে যে আপনারা শিখিয়ে দেয়, তাদেরকে শিখিয়ে দেওয়া হয়, তোমরা বলো প্রজেক্ট ফেল হয়েছে, সব কিছু দাম বেড়ে গেছে, তোমরা আবার দাম বাড়াও, 50 কোটি 100 কোটি 500 কোটি 1000 কোটি বাড়াও, আমাদের ওইখান থেকে অর্ধেক ভাগ দেবা আর তোমরা অর্ধেক নেবা। এভাবে করে আমাদের সম্পদ লুণ্ঠন করে সচিব পর্যায়ে লোকেরা, মন্ত্রীরা এর সাথে ইনভলভ থাকে। এগুলোও আপনাদেরকে বুঝতে হবে। এগুলো যদি আপনারা তুলে না ধরেন, আমাদের এই পরিশ্রম বৃথা যাবে ভাই, এগুলো আমাদের সমস্ত পরিশ্রম বৃথা যাবে। এরপরে বাজার সিন্ডিকেট যারা করে, সমস্ত ফ্যাক্টরির মালিকদেরকে ডেকে একটা পয়সা বাড়ানোর আগে তার ব্যাখ্যা দিতে হবে কেন সে বাজার দর বাড়ালো। এটা বুঝতে হবে। দরকার নেই কারো কাছে মাথা নত করে চললেই আমরা কিন্তু ধরা খেয়ে যাব। কোনো ব্যবসায়ীর কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর জমিনে মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে। কোনো ব্যবসায়ী না ব্যবসা বন্ধ করে দিলে এই দেশের মানুষ না খেয়ে থাকবে না, আল্লাহ যখন রিজিকের মালিক। কোনো ব্যবসায়ীর কাছে এই দেশ ধরা থাকবে না, কোনো ব্যবসায়ীর কাছে সরকার ধরা থাকবে না। ব্যবসা করবে স্বাধীনভাবে। আমরা সরকারের কোনো কর্মকর্তা, কোনো মন্ত্রী পর্যায়ের লোক ব্যবসায়ীদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা নিতে পারবে না। ব্যবসা স্বাধীনভাবে করবে। ব্যবসা ট্যাক্স যেটা হয় সরকারি খাতে সেই ট্যাক্স জমা দেবে। কোনো ধরনের মন্ত্রী পর্যায়ের লোক, সচিব পর্যায়ের লোক, পরিবেশ অধিদপ্তর, এরপরে বিএসটিআই, এগুলাকে দুর্নীতি মুক্ত করতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি আজকে তুলে ধরলাম। এরপরে যে খাত আমাদের লস প্রজেক্ট, লাভজনক হয় না, তার ভিতরে একটা প্রজেক্ট হলো, সেটা হলো বিমান পরিবহন খাত। দ্বিতীয়টা হলো রেল খাত কেন লসে থাকে সেটা বের করতে হবে। এখানে একটা টাকাও লস হওয়ার কথা না, এখানে লক্ষ লক্ষ টাকা লাভ হওয়ার কথা। বিমানের টিকিট বেচে দেওয়া হয়, বাংলাদেশ বিমানের টিকিট বেচে দেওয়া হয় বিভিন্ন কোম্পানির বিমানের কাছে, আর মানুষের টিকিট চাইতে গেলে বলে যে বিমানের সিট বুক। এভাবে করে বাংলাদেশ বিমানকে লসের ভিতরে নিয়ে যায়। এই যে ধরনের দেশদ্রোহীরা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রকাশ্যে শাস্তির আওতায় আনা হবে। এটা আপনাদের কাছে অনুরোধ, এটা নিয়ে কথা বলবেন। এরপর হলো ট্রেন খাতে সবচেয়ে বেশি উপার্জন, সেই খাত কেন লস হয় সেটাকে বের করে ওই লস যারা করাইছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। সরকারি সুবিধা ভোগকারী যারা, ট্রেনের একজন ক্লিনারের ফ্যামিলি পর্যন্ত সে ফ্রি সারা বাংলাদেশ ঘুরতে পারে, এটা বন্ধ করতে হবে। প্রত্যেকের দেশের কোনো সম্পদ ভোগ করতে হলে সরকারি ফি দিয়ে তাকে ভোগ করতে হবে, উইদাউট নো সার্ভিস। সম্মানিত হাজিরিন, এগুলো আমি বলতেছি কেন, আমি জানি না এই কথাগুলো কোন পর্যায়ে যাবে। আপনারা এই কথাগুলো তুলে ধরেন,
সবার ইউটিউব থেকে, আল্লাহ পাক সবার সোশ্যাল মিডিয়া থেকে আমি আপনাদের কাছে এই আহ্বান জানাই, আমি আল্লাহ পাক যেন আমার এই ক্ষুদ্র আওয়াজ আপনাদের কানে পৌঁছে যায়। আল্লাহ পাক যেন এই দুনিয়াতে ইনসাফ কায়েম করে, এই দুনিয়াতে যেন মিজানের ইনসাফ কায়েম করে, এই বাজার পর্যায়ে, শহর পর্যায়ে, থানা পর্যায়ে, সমস্ত জায়গায় যেন আল্লাহ ওয়ালাদেরকে বসিয়ে দেয়। আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। আমার এই ক্ষুদ্র আওয়াজ সবার কানে কানে পৌঁছেই দাও, ওই সমন্বয়কারীদের কানেও পৌঁছেই দাও, তারা যেন এটা নিয়ে চিন্তা করে এবং আমাদের দেশে জানি সেই আল্লাহর দিন কায়েম হয় এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্ম মানুষ জানি মিলেমিশে সুন্দরভাবে উন্নত জাতি হিসেবে আমরা জেগে উঠি এবং আমাদের এই দেশের যে খনিজ সম্পদগুলো সঠিকভাবে জানি দেশের জন্য ব্যয় করা হয়, এটা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। আপনারা সবাই কথা বলুন, আপনারা সবাই কথা বলুন, আল্লাহর রাস্তায় আপনারা এই বিষয় নিয়ে সবাই কথা বলুন। ওয়াকিরি দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বাংলাদেশ আমাদের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধকে আল্লাহ উজ্জীবিত করুক এবং এরা চিরস্থায়ী করুক। বাংলাদেশ জামাত ইসলাম থেকে আপনাদেরকে এই সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।